বারান্দায় শাড়ি মেলে দিচ্ছিলাম। হঠাৎ জোরে হাওয়া এসে আমার শাড়ির আঁচল উড়িয়ে দিল। ছেলে বারান্দায় এসেছিল সেই সময়। আঁচলটা তার মুখে এসে পড়ল। আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি আঁচল সামলালাম। সে একটু অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কি হয়েছে? সে বলল, মা, তোমার শাড়ির গন্ধে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি বললাম, শাড়ির গন্ধ আবার কি? সে আমার কাছে এসে বলল, তোমার ব্যবহৃত সব কিছুতে তোমার একটা সুগন্ধ আছে। যখন তোমার আঁচল আমার মুখে এসে পড়ল, আমি যেন স্বর্গ অনুভব করলাম। আমার মুখ রাঙা হয়ে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার সব কিছুতে মুগ্ধ। তোমার উপস্থিতি, তোমার স্পর্শ, তোমার গন্ধ, সব কিছুই আমাকে পাগল করে দেয়া। আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করবে আমাকে। বাতাসে আমার শাড়ি আবার উঠতে লাগল। আমি সেটা সামলাতে গিয়ে ছেলের কথার উত্তর দিতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুজিত সেন, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, রবিন, প্রিয়া আর তন্বী। রবিন ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৬ বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে পড়ে। তন্বী ১৪ বছর বয়সী, মাধ্যমিকে পড়ে। আমি যেদিন এই ঘটনাটি বলছি সেদিন ছিল শীতের এক সন্ধ্যা। আমি বারান্দায় কাপড় শুকাতে দিয়েছিলাম। হঠাৎ করে প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হল। আমার প্রিয় লাল শাড়িটার আঁচল বাতাসে উড়ে গেল। ঠিক সেই সময় রবিন কলেজ থেকে ফিরেছিল। শাড়ির আঁচল তার মুখের উপর এসে পড়ল। মা, কি অদ্ভুত গন্ধ! রবিন বলল আঁচল সরিয়ে দিয়ে। কি গন্ধ রে? আমি জিজ্ঞেস করলাম শাড়ি গুটিয়ে নিতে নিতে। তোমার শাড়িতে একটা মিষ্টি গন্ধ আছে মা। যখন আমার মুখে এসে পড়ল মনে হল যেন কি জানি স্বর্গীয় কিছু। আমার মুখ লাল হয়ে গেল। আবোল তাবোল বলিস না তো। রবিন আমার কাছে এসে দাঁড়াল। মা, আমি সত্যি বলছি। তুমি যা কিছু ব্যবহার করো সব কিছুতে তোমার একটা বিশেষ গন্ধ থাকে। আমি সেই গন্ধে মুগ্ধ হয়ে যাই। এসব কি বলছিস রে? আমি অস্বস্তিতে পড়ে গেলাম। রবিন আমার হাত ধরল। মা, আমি তোমার প্রতি। মানে? আমি তোমাকে শুধু মা হিসেবেই নয়, একজন সুন্দর নারী হিসেবেও দেখি। তোমার সব কিছুই আমাকে আকর্ষণ করে। আমি হতবাক হয়ে গেলাম। রবিন, তুই কি বলছিস? মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হবে। বাতাসে আমার শাড়ি আবার উঠতে শুরু করল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রবিনের কথাগুলো আমার কানে বাজতে থাকল। তুই পাগল হয়ে গেছিস নাকি রবিন? আমি অবশেষে বলতে পারলাম। না মা, আমি একদম ঠিক আছি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে সেভাবে। ততক্ষণে সূর্য অস্ত গেছে। বারান্দায় আধো আলধো অন্ধকার। রবিনের চোখে একটা অদ্ভুত চকচকানি দেখলাম। তার কথাগুলো শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। রবিন, তুই আমার ছেলে। এরকম কথা বলিস কেন? আমি কাপা গলায় বললাম। মা, রক্তের সম্পর্ক থাকলে কি ভালোবাসা থেমে যায়? আমি তোমার রূপে, তোমার গন্ধে, তোমার স্পর্শে মুগ্ধ। আমি চাই তুমি আমার সাথে। ঠিক এই মুহূর্তে প্রিয়া স্কুল থেকে ফিরে এল। মা, কি হয়েছে? তুমি এত অস্থির কেন? আমি চমকে উঠলাম। না রে, কিছু না। প্রিয়া রবিনের দিকে তাকাল। দাদা, তুমি এত গম্ভীর কেন? রবিন কিছু বলল না। শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাতে খাওয়ার টেবিলে সবাই বসেছি। সুজিত অফিসের কাজ নিয়ে ব্যস্ত। তন্বী হোমওয়ার্ক করছে। প্রিয়া ফোনে গেম খেলছে। আর রবিন শুধু আমার দিকে তাকিয়ে আছে। রবিন, খাবার খা, আমি বললাম। মা, তুমি আমাকে খাইয়ে দাও, রবিন বলল। কি বললি? সুজিত মাথা তুলল। আমার মাথা ব্যথা করছে বাবা। মা, আমাকে খাইয়ে দিলে ভাল লাগবে। আমি ইতস্তত করলাম। কিন্তু সুজিতের সামনে না বলতে পারলাম না। রবিনের প্লেটে ভাত তুলে দিলাম। যখন আমি তার মুখে খাবার দিচ্ছিলাম সে আমার হাতের পাতা চেটে দিল। রবিন, আমি চমকে উঠলাম।
কি হলো? সুজিত জিজ্ঞেস করল। কিছু না, রবিনের হাতে লেগে গেছিল, আমি মিথ্যা বললাম। রাত 10টার সময় সবাই ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরে বাসন মাজছি। হঠাৎ রবিন এসে দাঁড়াল। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। এত রাতে কি কথা? মা, আজ সকালে আমি যা বলেছি সেটা নিয়ে। আমি বাসন মাজা বন্ধ করে তার দিকে তাকালাম। রবিন, তুই এসব পাগলামি ভুলে যা। আমি তোর মা। মা, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি। আমি তোমাকে চাই। এই কথা বলে রবিন আমার কাছে এগিয়ে এল। আমি পিছনে সরে গেলাম। রবিন, তুই যা বলছিস তা খুবই ভুল। আমি তোর মা, তুই আমার ছেলে। এর বেশি কিছু হতে পারে না। মা, কিন্তু আমি তোমার কাছে শুধু ছেলে হয়ে থাকতে চাই না। আমি তোমার পুরুষ হতে চাই। রবিনের কথা শুনে আমার গা ঘিন ঘিন করতে লাগল। কিন্তু একই সাথে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। যেন আমার শরীরে কি একটা উত্তেজনা কাজ করছে। তুই আমার কাছ থেকে দূরে থাক রবিন। এসব ভুল চিন্তা মাথা থেকে বের করে দেগি। কিন্তু রবিন আরও কাছে এসে আমার হাত ধরল। মা, তুমি কি অনুভব করছো না যে আমাদের মধ্যে একটা আকর্ষণ আছে? আমি জোর করে হাত ছাড়িয়ে নিলাম। না, কিছুই নেই। তুই একটা অসুস্থ চিন্তা করছিস। মা, তাহলে আজ সকালে যখন আমার মুখে তোমার শাড়ির আঁচল পড়েছিল, তুমি কেন লজ্জা পেয়েছিলে? কেন তোমার মুখ লাল হয়েছিল? আমি কিছু বলতে পারলাম না। সত্যি তো, আমার কেন ওরকম লেগেছিল? মা, আমি জানি তুমি আমার কথাগুলো নিয়ে চিন্তা করছো। তুমি অস্বীকার করতে পারছো না যে আমাদের মধ্যে একটা বিশেষ বন্ধন আছে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম। কিন্তু রবিন আমার পথ আটকাল। মা, তুমি পালিয়ে যেতে পারবে না। আমি তোমাকে ছাড়তে পারবো না। রবিন, তুই আমাকে ছেড়ে দে। তোর বাবা জেগে উঠলে কি হবে? বাবা জানবে না। এটা আমাদের মধ্যের ব্যাপার। রবিন আমার কাঁধে হাত রাখল। আমি কেঁপে উঠলাম। মা, তুমি কাঁপছ কেন? তুমি কি আমার স্পর্শে উত্তেজিত হচ্ছ? না। আমি আমি ভয় পাচ্ছি। কিসের ভয় মা? আমি তো তোমার ছেলে। আমি তোমার কোনো ক্ষতি করব না। রবিনের হাত আমার গলায় নেমে এল। আমি তার হাত সরিয়ে দিতে গেলাম, কিন্তু সে আরও শক্ত করে ধরল। মা, তুমি কেন আমার স্পর্শ প্রত্যাখ্যান করছ? আমি তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা নয় রবিন, এটা অসুস্থতা। না মা, এটাই সত্যিকারের ভালোবাসা। আমি তোমাকে শারীরিক ও মানসিকভাবে চাই। এই কথা বলে রবিন আমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার মুখ চেপে ধরল। মা, চিৎকার করো না। সবাই জেগে উঠবে। আমি তার হাত সরিয়ে ফিসফিস করে বললাম, রবিন, তুই কি করছিস? এটা খুবই ভুল। মা, আমি তোমাকে চুমু দিতে চাই। না। তুই পাগল হয়ে গেছিস। কিন্তু রবিন আমার কথা শুনল না। সে আমার ঠোঁটের কাছে মুখ নিয়ে এল। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে রান্নাঘরের লাইট জ্বলে উঠল। আমরা দুজনেই চমকে পিছনে ফিরে তাকালাম। সুজিত দাঁড়িয়ে আছে দরজায়। তার মুখে একটা অদ্ভুত হাসি। কি ব্যাপার? তোমরা এত রাতে এখানে কি করছ? আমি আর রবিন দুজনেই হকচকিয়ে গেলাম। আহ! আমি আমি বাসন মাজছিলাম, আমি তোতলাতে তোতলাতে বললাম। আর রবিন? আমি আমি পানি খেতে এসেছিলাম বাবাগু। সুজিত আমাদের দুজনের দিকে একটুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমাতে যাও। সুজিত চলে গেল। আমি আর রবিন নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। মা, বাবা কিছু সন্দেহ করেছে বলে মনে হচ্ছে, রবিন ফিসফিস করে বলল। তুই এসব ভাবনা মাথা থেকে বের করে দে রবিন। এটা খুবই বিপজ্জনক। মা, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারব না। আমি কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। পরের দিন সকালে আমি খুব অস্বস্তিতে ছিলাম। রবিনের সাথে কিভাবে মুখোমুখি হব জানি না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রবিন একদম স্বাভাবিক আচরণ করছে। যেন কাল রাতে কিছুই ঘটেনি। সুপ্রভাত মা, রবিন হাসি মুখে বলল। আমি তার দিকে সন্দেহের চোখে তাকালাম। তুই তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি একদম ফিট। কেন? আমি কিছু বলতে পারলাম না। হয়তো রবিন সত্যিই কাল রাতের ঘটনা ভুলে গেছে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। দুপুরে যখন সবাই বাইরে গেছে, রবিন আমার কাছে এল।
মা, আমি কাল রাতের কথা ভুলে যাইনি। আমি এখনও তোমাকে চাই। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। রবিন, তুই দয়া করে এসব বন্ধ কর। মা, আমি জানি তুমি আমার সাথে একা থাকতে চাও। তুমি কেন অস্বীকার করছ? কারণ এটা ভুল। কিন্তু ভালোবাসা কখনো ভুল হতে পারে না মা। রবিন আমার দিকে এগিয়ে এল। আমি পিছিয়ে গেলাম। মা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আজ না হোক কাল আমি তোমাকে আমার করে নেব। রবিন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? আমি ভয় দেখাচ্ছি না মা। আমি শুধু আমার আবেগ প্রকাশ করছি। হঠাৎ করে দরজার কলিং বেল বাজল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দরজা খুলে দেখি আমার বোন রীতা এসেছে। দিদি, কেমন আছো? রীতা আমাকে জড়িয়ে ধরল। ভালো আছি। তুই হঠাৎ এলি কেন? আমার একটা জরুরি কাজ ছিল। ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। রীতা বসার ঘরে বসল। রবিন তার সামনে দিয়ে যাওয়ার সময় আমার দিকে একটা ইঙ্গিতপূর্ণ দৃষ্টি দিল। রবিন কেমন আছে? রীতা জিজ্ঞেস করল। ভালো। মানে? সে পড়াশোনা নিয়ে ব্যস্ত। দিদি, তোমার গলার স্বর কেন এমন? কোনো সমস্যা আছে নাকি? আমি একটু ইতস্তত করলাম। রীতা আমার খুব ঘনিষ্ঠ বোন। তার কাছে সব বলতে পারি। রীতা, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা দিদি? আমি চারপাশে তাকালাম। রবিন তার ঘরে চলে গেছে। রবিনের আচরণ ইদানিং অদ্ভুত হয়ে গেছে। কি রকম অদ্ভুত? আমি রীতাকে পুরো ঘটনা খুলে বললাম। রীতা চোখ বড় করে শুনল। কি? এ তো ভয়াবহ ব্যাপার। আমি বুঝতে পারছি না কি করব। রবিন আগে এমন ছিল না। দিদি, এটা একটা মানসিক সমস্যা। রবিনের ডাক্তার দেখানো দরকার। কিন্তু সুজিতকে বললে কি হবে? সে হয়তো রবিনকে বাড়ি থেকে বের করে দেবে। দিদি, এটা নিয়ে তুমি একা লড়াই করতে পারবে না। সুজিত দাদাকে বলতেই হবে। আমি ভাবতে লাগলাম। রীতার কথা ঠিক। কিন্তু আমার মনের একটা অংশ বলছে এই ব্যাপারটা গোপন রাখাই ভালো। আমি আরও কিছুদিন দেখি। হয়তো রবিন নিজেই সুস্থ হয়ে যাবে। রীতা চলে যাওয়ার পর আমি আরও অস্থির হয়ে পড়লাম। রবিনের ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমার মাথা ঘুরছে। সন্ধ্যায় যখন সবাই ঘরে ফিরল, রবিন স্বাভাবিক আচরণ করল। কিন্তু যখনই তার সাথে আমার একা হওয়ার সুযোগ হয়, সে আগের মতোই অদ্ভুত কথা বলতে থাকে। মা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি, রাতে রবিন আমাকে বলল। কি সারপ্রাইজ রবিন? মা, তুমি আমার সাথে ছাদে এসো। আমি ইতস্তত করলাম। ছাদে কেন? তুমি এলেই জানতে পারবে। অগত্যা আমি রবিনের সাথে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি একটা টেবিল সাজানো আছে। টেবিলে দুটো প্লেট, গ্লাস আর সুন্দর করে সাজানো খাবার। এ কি রবিন? মা, আমি তোমার জন্য একটা রোমান্টিক লাঞ্চ সাজিয়েছি। আমার মাথা ঘুরতে লাগল। তুই কি বলছিস? মা, আমি চাই আমরা দুজন একসাথে খাই। একটা প্রেমিক প্রেমিকার মতো। রবিন, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। আমি ছাদ থেকে নামতে যাচ্ছিলাম। কিন্তু রবিন আমার হাত ধরে টানল। মা, তুমি যাবে না। আজ আমি তোমাকে আমার প্রেমিকা বানিয়েই ছাড়ব। রবিন, তুই আমার হাত ছেড়ে দে। কিন্তু রবিন আরও জোরে ধরল। তার চোখে একটা পাগলামি দেখলাম। মা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আজ আমি তোমাকে। হঠাৎ করে ছাদের দরজা খুলে গেল। আমরা দুজনেই চমকে তাকালাম। আমার চোখ কপালে উঠল। সুজিত দাঁড়িয়ে আছে দরজায়। তার সাথে একজন অজানা লোক। কি ব্যাপার? তোমরা এখানে কি করছ? সুজিত জিজ্ঞেস করল। আমি আর রবিন দুজনেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি 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 কিছু বলতে পারলাম না। সুজিত টেবিলের দিকে তাকাল। তারপর আমাদের দুজনের দিকে। এটা কি সাজানো হয়েছে? রবিন এবার বলল, বাবা, আমি মায়ের জন্য একটা সারপ্রাইজ করেছিলাম। আজ তো মায়ের জন্মদিন। আমি চমকে উঠলাম। আজ সত্যিই আমার জন্মদিন। আমি একদম ভুলে গিয়েছিলাম। সুজিত হাসল। ও, তাহলে তো খুব ভালো কাজ করেছিস রবিন। অজানা লোকটি বলল, আপনার ছেলে খুব ভালো। মায়ের জন্মদিনে এমন সুন্দর সারপ্রাইজ দিয়েছে। সুজিত আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন? খুশি হওনি?
আমি কাপা গলায় বললাম, হ্যাঁ। খুব খুশি হয়েছি। তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। আমি আর কামরুল সাহেব নিচে অপেক্ষা করছি। সুজিত আর কামরুল সাহেব চলে গেল। আমি আর রবিন একা রইলাম। দেখেছ মা, কি সুন্দর করে পরিস্থিতি সামলে গেল, রবিন হাসতে হাসতে বলল। তুই জেনে বুঝে এই ফাঁদ পেতেছিলি? হ্যাঁ মা। আমি জানতাম বাবা আজ তার ক্লায়েন্ট নিয়ে বাড়িতে আসবে। তাই এই প্ল্যান করেছিলাম গে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। রবিনের চালাকি দেখে আমার গা ছমছম করছে। এখন তুমি আমার সাথে খেতে বসো মা। বাবার সামনে আমরা একটা স্বাভাবিক মা ছেলে। কিন্তু একা থাকলে রবিন আর কিছু বলল না। শুধু অর্থপূর্ণভাবে হাসল। আমি বাধ্য হয়ে তার সাথে খেতে বসলাম। খাওয়ার সময় রবিন আমার হাতে হাত রাখল। মা, তুমি আমার হাত সরিয়ে দিও না। বাবা উকি দিতে পারে কি? আমি কিছু বলতে পারলাম না। খাওয়া শেষে আমরা নিচে নামলাম। সুজিত আর কামরুল সাহেব কাজের কথা বলছিল। রবিন খুব ভাল ছেলে, কামরুল সাহেব বলল। মায়ের জন্মদিনের কথা মনে রেখেছে গি? হ্যাঁ, রবিন সব সময় মায়ের খেয়াল রাখে, সুজিত গর্বের সাথে বলল। আমি মনে মনে কাঁদতে লাগলাম। সুজিত যদি জানত রবিনের আসল চেহারা। সন্ধ্যায় সবাই বাড়ি ফিরল। প্রিয়া আর তম্বি আমার জন্মদিনের জন্য একটা কেক কিনে এনেছে। মা, হ্যাপি বার্থডে, তম্বি আমাকে জড়িয়ে ধরল। দাদা বলেছে তুমি ছাদে একটা সারপ্রাইজ পেয়েছ, প্রিয়া বলল। আমি রবিনের দিকে তাকালাম। সে আমার দিকে একটা বিজয়ী হাসি দিল। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, রবিন আবার আমার কাছে এল। মা, আজ কি দারুণ দিন কাটল না? রবিন, তুই কি করছিস সেটা তুই জানিস? আমি আমার মায়ের সাথে তার জন্মদিন উদযাপন করলাম গ। এটা জন্মদিন উদযাপন নয়, এটা একটা কুচক্রু। মা, তুমি কেন সব কিছুকে নেগেটিভ দেখো? আমি তোমাকে ভালোবাসি। রবিন আমার গালে একটা চুমু দিল। আমি চমকে পিছিয়ে গেলাম। রবিন। মা, এটা জন্মদিনের চুমু। কিছু ভুল নেই। হঠাৎ করে আমার মনে হল রবিনের এই আচরণের পিছনে কোনো কারণ আছে। হয়তো সে মানসিকভাবে অসুস্থ। অথবা কেউ তাকে প্রভাবিত করেছে। রবিন, তুই কি কারো সাথে এই বিষয়ে কথা বলেছিস? কি বিষয় মা? আমাকে নিয়ে তোর এই অনুভূতির কথা গু। রবিন একটু ইতস্তত করল। না মা, কারো সাথে বলিনি গি। কিন্তু তার চোখে মিথ্যার ছাপ দেখলাম। রবিন, সত্যি বল। তুই কি কারো সাথে এ নিয়ে কথা বলেছিস? মা, আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি। কোনো বন্ধু? সৌরভ। সে বলেছে এটা স্বাভাবিক। অনেক ছেলেরই নাকি মায়ের প্রতি এমন অনুভূতি হয় গ। আমার মাথায় বজ্রপাত হল। সৌরভ? আমি তাকে চিনি। সে একটা খারাপ ছেলে। নানা রকম অসামাজিক কাজে জড়িত। রবিন, সৌরভ তোকে ভুল কথা বলেছে। এটা একদমই স্বাভাবিক নয় গে। মা, কিন্তু সৌরভ বলেছে তার মায়ের সাথেও তার এমন সম্পর্ক আছে গু। আমার গা গুলিয়ে উঠল। কি সম্পর্ক? সে তার মায়ের সাথে। মানে? তারা দুজন। রবিন আর বলতে পারল না। আমি বুঝে গেলাম। সৌরভ রবিনের মাথায় এই বিষাক্ত চিন্তা ঢুকিয়েছে। রবিন, তুই আর কখনো সৌরভের সাথে কথা বলবি না। সে তোকে ভুল পথে নিয়ে যাচ্ছে গি। কিন্তু মা, সৌরভ বলেছে গু। সৌরভ যা বলেছে সব মিথ্যা। তুই তার সাথে সব সম্পর্ক ছিন্ন করবি গে। রবিন খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মা, তাহলে তুমি কি বলছো যে আমার অনুভূতি ভুল? হ্যাঁ, একদম ভুল। কিন্তু আমি যখন তোমার কাছে থাকি, আমার ভাল লাগে। তোমার গন্ধ, তোমার স্পর্শ। এসব বন্ধ কর রবিন। তুই একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাবি গে। না মা, আমি কোনো ডাক্তারের কাছে যাব না গে। আমি দেখলাম রবিনের সাথে তর্ক করে কোনো লাভ নেই। তাকে অন্যভাবে সামলাতে হবে। পরের দিন আমি সৌরভের মা শান্তিদির সাথে কথা বললাম। শান্তিদি, আপনার সৌরভ রবিনকে খারাপ কিছু শেখাচ্ছে গু। কি রকম খারাপ কিছু? আমি পুরো ব্যাপারটা খুলে বললাম। শান্তিদি শুনে চোখ কপালে তুলল। হায় ভগবান! সৌরভ এসব কি করছে? আপনি সৌরভকে একটু বুঝিয়ে বলুন। রবিনের সাথে এসব কথা না বলতে। আমি সৌরভকে আজই বলে দেব। কিন্তু তারপরেও রবিনের আচরণের কোনো পরিবর্তন হল না। বরং সে আরও দুঃসাহসী হয়ে উঠল। একদিন রাতে সে আমার ঘরে ঢুকল।
আমি তখন একা ছিলাম। সুজিত বাথরুমে গেছে। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না গি। আমি বিছানায় উঠে বসলাম। কি? আমি তোমাকে আজই চাই। রবিন আমার দিকে এগিয়ে এল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু সে আমার মুখ চেপে ধরল। মা, চিৎকার করো না। বাবা এসে পড়বে গু। রবিন, তুই কি করছিস? রবিন আমাকে বিছানায় ঠেলে দিল। আমি তার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মা, তুমি আমাকে প্রত্যাখ্যান করো না। আমি তোমাকে ভালোবাসি। ঠিক এই মুহূর্তে বাথরুমের দরজা খুল। সুজিত বের হল। রবিন তাড়াতাড়ি আমার থেকে সরে গেল। রবিন, তুই এখানে কি করছিস? সুজিত জিজ্ঞেস করল। আমার পেট ব্যথা করছিল। মায়ের কাছে ওষুধ চাইতে এসেছিলাম গে। সুজিত আমার দিকে তাকাল। রবিনের ওষুধ দিয়েছ? আমি কাপা গলায় বললাম, হ্যাঁ দিয়েছি। রবিন চলে গেল। কিন্তু সুজিত আমার মুখের দিকে তাকিয়ে রইল। তোমার মুখ এত ব্যর্থ কেন? কিছু না, ঘুমের ঘোরে চমকে গিয়েছিলাম গে। কিন্তু আমি বুঝতে পারলাম সুজিত সন্দেহ করতে শুরু করেছে। পরের দিন সকালে সুজিত আমাকে ডেকে বলল, আমার মনে হচ্ছে রবিনের আচরণ ইদানিং অস্বাভাবিক গো। আমার বুক ধক করে উঠল। কী রকম অস্বাভাবিক? কাল রাতে সে আমাদের ঘরে এল। তার চোখে একটা অদ্ভুত চাহনি দেখলাম গো। হয়তো সত্যিই তার পেট ব্যথা করছিল। না, আমার মনে হচ্ছে অন্য কিছু। রবিনের ব্যবহার তোমার সাথে একটু বেশি ঘনিষ্ঠ মনে হচ্ছে গি। আমি কিছু বলতে পারলাম না। তুমি কি লক্ষ্য করেছ রবিন তোমাকে কিভাবে দেখে? না তো। আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি। রবিনের তোমার প্রতি যে আচরণ, সেটা একজন ছেলের মায়ের প্রতি আচরণ নয় গে। আমার পা কাঁপতে লাগল। সুজিত সব বুঝে ফেলেছে। তুমি ভুল ভাবছ। রবিন তো আমার ছেলে গি। ছেলে বলেই তো আমার সন্দেহ হচ্ছে। একজন ছেলে তার মায়ের সাথে এভাবে আচরণ করে না গি। সুজিত উঠে আমার কাছে এল। তুমি আমার কাছে সত্যি বলো। রবিন কি তোমার সাথে কোনো অসভ্য আচরণ করেছে? আমি চুপ করে রইলাম। উত্তর দাও। অবশেষে আমি ভেঙে পড়লাম। সব কিছু খুলে বললাম। সুজিত শুনে একেবারে স্তব্ধ হয়ে গেল। তারপর প্রচণ্ড রেগে উঠল। কি বলে? রবিন তোমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ গো। এবং সে তোমাকে জোর করার চেষ্টা করেছে? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। সুজিত তখন গর্জন করে উঠল। রবিন, এখনই এসো। রবিন তার ঘর থেকে বেরিয়ে এল। কি হয়েছে বাবা? তুই তুই গু। সুজিতর আগে কথা বলতে পারছিল না। বাবা, কি হয়েছে? তুই তোর মায়ের সাথে কি করার চেষ্টা করেছিস? রবিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবা, মা তোমাকে কি বলেছে? সত্যি বলেছে। তুই তোর মায়ের সাথে গু। সুজিত আর কথা বলতে পারল না। রবিনের মুখে একটা মারল। তুই একটা পশু। কিভাবে তোর নিজের মায়ের সাথে এমন ভাবতে পারিস? রবিন গাল চেপে ধরে দাঁড়িয়ে রইল। আজই তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি গু। বাবা, আমি কোথায় যাব? জানি না। কিন্তু এই বাড়িতে থাকতে পারবি না গে। আমি সুজিতের হাত ধরলাম। একটু ভেবে দেখো। রবিন হয়তো মানসিকভাবে অসুস্থও। অসুস্থ হোক আর যাই হোক, এই বাড়িতে থাকতে পারবে না গে। রবিন তখন আমার দিকে তাকাল। তার চোখে অভিমান। মা, তুমি বাবার কাছে আমার বিরুদ্ধে গেলে কেন? আমি তোর ভালোর জন্যই গু। না মা, তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে শাস্তি দিতে চাও। রবিন তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সুজিত আর আমি দুজনে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হয় রবিনকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত, আমি বললাম। হ্যাঁ, কিন্তু তার আগে ওকে এই বাড়ি থেকে সরাতে হবে। প্রিয়া আর তনবির কথা ভাবো গো। সুজিতের কথা শুনে আমার মনে হল সে ঠিকই বলেছে। রবিন যদি প্রিয়া বা তনবির সাথে এমন কিছু করে? সন্ধ্যায় রবিন তার ব্যাগ প্যাক করে বের হয়ে গেল। যাওয়ার সময় আমার দিকে একবার তাকাল। মা, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি তোমাকে ভুলতে পারব না গি। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। রবিনের প্রতি আমার রাগ থাকলেও সে তো আমার ছেলে। রবিন চলে যাওয়ার পর বাড়িতে একটা নিস্তব্ধতা নেমে এল। প্রিয়া আর তনবি জিজ্ঞেস করল রবিন কেন চলে গেল। দাদার কলেজে হোস্টেল দিয়েছে, সুজিত বলল।
কিন্তু আমি জানি রবিন আমাদের কাছে ফিরে আসবে। তার চোখে যে দৃঢ়তা দেখেছিলাম সেটা বলে দিচ্ছে এই গল্পের এখানেই শেষ নয়। সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। বারবার রবিনের কথা মনে হচ্ছিল। সে কোথায় গেল? কি করছে? পরের দিন সকালে আমি সৌরভের মা শান্তিদির কাছে গেলাম। শান্তিদি, রবিন গতকাল বাড়ি ছেড়ে চলে গেছে। সৌরভের কাছে এসেছে নাকি? না তো, সৌরভের কাছে আসেনি। কি হয়েছে? আমি পুরো ঘটনা বললাম না। শুধু বললাম রবিনের সাথে তার বাবার ঝগড়া হয়েছে। কিন্তু আমার মনে সন্দেহ হল। রবিন হয়তো সৌরভের কাছেই গেছে। দুপুরে যখন আমি বাজার থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি রবিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে কাছে এল। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। রবিন, তুই কোথায় থাকছিস? সৌরভের বাড়িতে। কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? মা, আমি চাই তুমি বাবাকে ছেড়ে আমার সাথে চলে আসো। আমরা দুজন অন্য কোথাও গিয়ে থাকি। আমার মাথা ঘুরতে লাগল। তুই কি বলছিস? মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারি। বাবা তোমাকে ভালোবাসে না গি। রবিন, তুই নিজের কথা শুনতে পাচ্ছিস? তুই তোর বাবার বিরুদ্ধে বলছিস? হ্যাঁ মা। বাবা তোমাকে কখনো সুখী করতে পারেনি। আমি পারি। আমি রবিনের গাল চপেটাঘাত করলাম। যথেষ্ট হয়েছে। তুই একটা অসুস্থ ছেলে। তোর চিকিৎসা দরকার। রবিন গাল চেপে ধরে দাঁড়িয়ে রইল। তার চোখে এবার রাগ। মা, তুমি আমার ভালোবাসা বুঝতে পারছ না। একদিন তুমি আমার কাছে ফিরে আসবে গি। এই বলে রবিন চলে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে এলাম। সেই রাতে আমি সুজিতকে সব বললাম। রবিনকে পুলিশের হাতে তুলে দিতে হবে, সুজিতও বলল। না, সে তো আমাদের ছেজ। আগামীকাল সবাই বাইরে থাকবে। শুধু আমরা দুজন বাড়িতে থাকব। তখন আমি তোমাকে দেখাবো। আমার গলা শুকিয়ে গেল। কি দেখাবি? তুমি আগামীকাল জানতে পারবে গি। পরের দিন সত্যিই সুজিত অফিসে, প্রিয়া স্কুলে, তন্বী তার বন্ধুর বাড়িতে গেল। রবিনও কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বলল তার ক্লাস নেই। আমি খুবই অস্বস্তিতে ছিলাম। রবিন একা বাড়িতে থাকলে কি করবে জানি না। দুপুরের দিকে রবিন আমার কাছে এল। মা, এখন আমার সারপ্রাইজের সময়। কি সারপ্রাইজ?